আমেরিকা যেখানে একটা ইকোনমিক হাব ছিল, সেখানে একসময় যখন এই কমার্শিয়াল স্পেসগুলোর এত হাই রেন্ট ছিল, এখন সেটা ভাড়া নেওয়ার কোনো মানুষ নাই। এবং এটা বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার মানুষজন এটার জন্য আমেরিকা লস করতেছে। ৩ নম্বর হচ্ছে গিয়ে স্টক মার্কেটের ভয়ংকর কেলেঙ্কারি। যে কেলেঙ্কারি আমেরিকান মিডল ক্লাসকে তো ধাক্কা দিবেই, পেনশন ফান্ড আর 401 কে তো ধাক্কা দিবেই। এটা সারা পৃথিবীতে একটা মানে শক ওয়েভ চলে যাবে। এই ঘটনাটা বুঝতে হবে একটু ঠান্ডা মাথায়। মাইকেল বেরি নামে একটা বিখ্যাত আমেরিকান ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট আছে, যে ২০০৮ সালে আমেরিকায় যেটা বিশাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, সেটাকে সে একদম অ্যাকুরেটলি প্রেডিক্ট করছিল এবং এটা নিয়ে একটা হলিউডে একটা বিখ্যাত মুভি হয়েছিল। মুভিটার নাম হচ্ছে দ্য বিগ শর্ট। মুভিটা দেখতে পারেন, কারণ এটা তার থেকে আরো বড় ক্রাইসিস এখানে আসতেছে। এবং মাইকেল বারি এবার কি করছে, সে বেট করছে কিসের বিরুদ্ধে, এনভিডিয়া এবং প্যালেন্টিয়ারের বিরুদ্ধে সে বেট করছে। সে কোটি কোটি টাকা বেট করছে এবং সে এত বড় বেট করছে যে সে বলছে এনভিডিয়া এবং প্যালেন্টিয়ারের মতো কোম্পানি ওভার ভ্যালুড এবং এটা ক্র্যাশ করবে, এবং যখন ক্র্যাশ করবে তখন সে $2 বিলিয়ন পাবে। ক্যান ইউ ইমাজিন ইট? সে কতটা কনফিডেন্ট যে সে ২০০৮-এর পরে আর কখনো সে এত বড় এত কোটি টাকার বেট সে করে নাই, এবং যদি সে জিতে সে $2 বিলিয়ন পাবে তার বেট ঠিক হওয়ার জন্য। এবং তার সাথে দেখেন পিটার থিয়েল, যে আর্লি ইনভেস্ট করছিল এনভিডিয়াতে, সে তার সমস্ত স্টক সে বিক্রি করে নিয়ে আসছে, বের হয়ে আসছে। পিটার থিয়েল, আপনাকে মাথায় রাখতে হবে, পিটার থিয়েল হচ্ছে গিয়ে আমেরিকার সবচেয়ে বড় পাওয়ারফুল টেক গুরুর একজন। তারপরে দেখেন সফটব্যাংক ২০১৭ এবং ২০১৯ সালে টোটাল যত টাকা ইনভেস্ট করছিল, হি ওয়াজ ওয়ান অফ দ্য মেজর ইনভেস্টার্স, মাসায়াসি সুন, এবং সে পুরাটা সে বেসিক্যালি গত ২ মাসে সে সেল করে দিছে। কেন তারা সেল করতেছে? ইটস বিকজ তারা এক একজন ৪০ গুণ থেকে ১০০ গুণ রিটার্ন পাইছে। ৪০ গুণ থেকে ১০০ গুণ রিটার্ন পাইছে মাত্র ৭ থেকে ৮ বছরে। তারা বের হয়ে আসছে, কারণ তারা জানে এটা ওভার ভ্যালুড। এখন ২-৪টা কোম্পানি ওভার ভ্যালুড হইলে সমস্যা কি? সমস্যা আছে। সমস্যাটা কি? আমেরিকার যে পেনশন ফান্ড 401 কে সবকিছু স্টক মার্কেটের সাথে লিঙ্কড, এবং আপনি যদি আমেরিকার স্টক মার্কেটে আজকে $১০০ ইনভেস্ট করেন, তার অ্যাপ্রক্সিমেটলি $৪০ যাচ্ছে মাত্র ৮টা কোম্পানিতে। ওই ৮টা কোম্পানির মধ্যে আবার ৪টা কোম্পানি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি NVIDIA, Oracle এবং এই অল্প কয়েকটা কোম্পানি যেগুলো AI এর সাথে, প্যালেন্টিয়ারের মতো অল্প কয়েকটা কোম্পানির সাথে রিলেটেড। প্যালেন্টিয়ারের মতো একটা কোম্পানি, সে যদি $10 ব্যবসা করে, সে বলে আমার ভ্যালুয়েশন হচ্ছে গিয়ে $১,০০০। আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলি, এই ভ্যালুয়েশন গেমটা কতটা হাস্যকর রকম ফালতু, কতটা ওভার ভ্যালুড। পৃথিবীর সবচেয়ে বেশি বড় ব্যবসা করছে কোন কোম্পানি জানেন? কোম্পানির নাম হচ্ছে আরামকো। ২০২৪ সালে আরামকো অলমোস্ট $৫০০ বিলিয়ন রেভিনিউ, $৫০০ বিলিয়ন রেভিনিউ। আচ্ছা, সে প্রফিট করছে $১২০ বিলিয়ন। $৫০০ বিলিয়ন সে রেভিনিউ, $১২০ বিলিয়ন তার প্রফিট। তার মার্কেট ক্যাপ কত জানেন? তার মার্কেট ক্যাপ হলো গিয়ে লেস দেন $2 ট্রিলিয়ন, অ্যাপ্রক্সিমেটলি 1.7-1.8 ট্রিলিয়ন ডলার হচ্ছে তার মার্কেট ক্যাপ। এইবার আপনি কম্পেয়ার করেন এটাকে, এনভিডিয়া মাত্র ব্যবসা করছে $১১০ বিলিয়ন এবং তার ভ্যালুয়েশন হইল $5 ট্রিলিয়ন। এটা কিছু হইল? আরামকো রেভিনিউ হইল ৫০০ বিলিয়ন, আর তার কোম্পানির আপনার মার্কেট ক্যাপ ভ্যালুয়েশন বলেছে $1.7 ট্রিলিয়ন, আর সেইখানে এনভিডিয়া ব্যবসা করছে মাত্র $১১১ বিলিয়ন, আর তার ভ্যালুয়েশন হচ্ছে গিয়ে $5 ট্রিলিয়ন। আপনি কি কোনোদিন ৩টা আরামকো কিনতে পারবেন একটা এনভিডিয়া দিয়ে? না। আরামকো ইজ আ ওয়ে বিগার কোম্পানি, ওয়ে মোর প্রফিটেবল কোম্পানি, কিন্তু আরামকোর ৩ গুণ বেশি দামে স্টক বিক্রি করতেছে, এবং ওই স্টক ওই বেশি দামে স্টক বিক্রি করার অলরেডি বেনিফিটটা কে পাইলো? পিটার থিল তো বের হয়ে আসলো, সফটব্যাংক তো বের হয়ে আসলো, এরকম বড় বড় বের হয়ে আসলো, কিন্তু সাধারণ মানুষ কি, মিডল ক্লাস কি বের হইতে পারবে? আচ্ছা, এটার এফেক্টটা কি পড়বে? ধরেন স্টক 30% ডাউন, এনভিডিয়া 30% ডাউন, আপনার হ্যাঁ আপনি ওপেন এআই ইউজ করতে পারবেন, আমিও চ্যাটজিপিটি ইউজ করি, খুবই মজা, খুবই ভালো, আপনি জেমিনাই ইউজ করতে পারবেন, কিন্তু ইকোনমিতে কি হবে? এই যে 401 কে যে ধাক্কা খাবে, পেনশন ফান্ডে যে ধাক্কাটা খাবে, বিরাট ধাক্কাটা খাবে হচ্ছে মিডল ক্লাস। কারণ মিডল ক্লাসের টাকা তো পেনশন ফান্ডে, মিডল ক্লাসের টাকা তো 401 কে পড়ে আছে, সে তো তার সেভিংস ওইখানে দিয়ে রাখছে। হিস্টোরিক্যালি আমেরিকানরা তাদের টাকা স্টক মার্কেটে দিয়ে রাখে, এবং সে দিয়ে রাখছে S&P 500 এসে দিয়ে রাখছে। সে তো মনে করতেছে সব কোম্পানি ভালো খারাপ, কিন্তু আসলে তো এখন আর S&P 500 নাই, অল্প কিছু কোম্পানি আসলে মূলত S&P 500, এবং ওই কোম্পানিগুলো সব ওভার ভ্যালুড, এবং ওই ওভার ভ্যালুয়েশনের মধ্যে সে কিনতেছে। যখন মার্কেট কারেকশন হবে তখন এই $5 ট্রিলিয়ন কোম্পানি নাইমে আসবে $2.52 ট্রিলিয়ন অ্যাটলিস্ট, আরো নিচে নামতে পারে, 1 ট্রিলিয়ন নেমে আসতে পারে। আপনার এই সেম কাজ করছে হচ্ছে গিয়ে আপনার প্যালেন্টিয়ার।
প্যালেন্টিয়ার যদি ১০০ টাকার ব্যবসা করে সে বলে তার কোম্পানি ভ্যালুয়েশন হচ্ছে গিয়ে ১০০ গুণ। ১০০ গুণ কখনো হয় রেভিনিউ এর? কোনদিন সম্ভব না। কিন্তু সে এগুলো বলতেছে। এবং বলে সে বেসিক্যালি স্টক বিক্রি করতেছে গভর্নমেন্টের কাছে। আবার আপনার এনভিডিয়া এবং প্যালেন্টিয়ার বলতেছে যে একটা পর্যায়ে কোম্পানি অনেক বড় হয়ে গেলে এটার দায়িত্ব নাকি গভর্নমেন্টের নিতে হয়। চিন্তা করেন। অর্থাৎ বিলিয়নিয়াররা তারা পয়সা বানাইতেছে, গভর্নমেন্টের পেনশন ফান্ড সবকিছু এটার মধ্যে ঢুকাইতেছে, 401k এটার মধ্যে ঢুকাইতেছে, তারপর সময় মতো সে বের হয়ে যাবে। লস করবে কে? ধরা খাবে কে? মিডল ক্লাস। বোথ আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি কয়েকবার ওয়ার্ন করছে যে স্টক মার্কেটের এই ওভার ভ্যালুয়েশনের ব্যাপারে। কিন্তু এই ওভার ভ্যালুয়েশনের এফেক্টটা 2008 সালে যতটা সাধারণ মানুষের উপরে পড়ছিল আমেরিকার, এবার তার থেকে আরও অনেক বেশি পড়বে। ইউরোপ এবং আমেরিকার বোথ মার্কেটে পড়বে। আমেরিকার সোশ্যাল লেভেলে আপনি আনরেস্টের এই জিনিসটা বোঝার জন্য যে আমেরিকার ডিপ স্টেট যে সিভিল ওয়ার চায়, এটা বোঝার সবচেয়ে একটা সুন্দর জিনিস হচ্ছে একটা ত্রিভুজ দেখা। যে ত্রিভুজের এক পয়েন্টে দাঁড়ায় আছে ট্রাম্প, আরেকটা পয়েন্টে দাঁড়ায় আছে হচ্ছে গিয়ে ইলন মাস্ক, আরেকটা পরে দাঁড়ায় আছে হচ্ছে মামদানি, জোহরান মামদানি। এই যে ৩টা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এই ৩টা ক্যারেক্টারকে দেখলে আপনি দেখবেন যে কিভাবে পুরা সমাজ, আমেরিকার পুরা সমাজ ইচ্ছা করে তাদেরকে কনফ্লিক্টের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যেন তারা আরও বেশি ঝগড়া, মারামারি, হিংসা, তাদের মধ্যে অপরাধ প্রবণতা, মেন্টাল হেলথ ক্রাইসিস, ডিভোর্স সবকিছু বাড়ানো হয়। তাতে কি হবে? এই যে ২টা পোল, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাতে সোসাইটিটা ছিঁড়ে যাবে এবং ছিঁড়ে গেলে তখন বড় বড় কর্পোরেশনদের কাছে মানুষ আরও বেশি বাধ্য হয়ে দ্বারস্থ হবে। এখানে বলে রাখা ভালো, আমেরিকার রিসার্চ বলতেছে আমেরিকার মেজরিটি অফ দ্য মানুষ আমেরিকার বিচার ব্যবস্থায় বিশ্বাস করে না, মিডিয়াতে বিশ্বাস করে না, কর্পোরেশনগুলোকে তারা অ্যাবসোলুটলি বিশ্বাস করে না, গ্রিডি মনে করে মেজরিটি। এবং রিসার্চের লিঙ্কগুলো আমি দিয়ে দিলাম। ২০২৫ সালে এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার দেখাইছে যে সারা পৃথিবীতেই ৭ থেকে ১০ জনের মধ্যে ৭ জন মানুষ বিশ্বাস করে যে পলিটিক্যাল লিডার হোক, যে কোনো লিডার হোক, তারা সবাই বেসিক্যালি মানুষকে ইচ্ছাকৃতভাবে ক্ষতির দিকে নিয়ে যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে এই রিসার্চটা যদি আমরা ডিপলি পড়ি আমরা দেখব যে এটা মোস্টলি ফোকাস ইন ইউরোপ অ্যান্ড আমেরিকান কান্ট্রিজ। তারা সারা পৃথিবী বললেও এটার ফোকাস এরিয়াটা কিন্তু ইউরোপ এবং আমেরিকান কান্ট্রিতে। তার মানে হইল, দেখেন আপনি কল্পনা করেন একটা রাস্তার ২টা মাথা। এই ২ মাথার মধ্যে একদিকে ট্রাম্প এবং ট্রাম্পের সাথে কর্পোরেশনরা দাঁড়ায় আছে। আরেকদিকে দাঁড়ায় আছে মামদানি এবং মামদানির সাথে মিডল ক্লাস মানুষ। ঠিক আছে? ট্রাম্পকে কেউ পছন্দ করে না আমেরিকাতে এখন। কেউই না, শুধুমাত্র কর্পোরেশনরা। তার মধ্যে আবার কি হইছে, ইলন মাস্ক ২ টা ইম্পোর্টেন্ট পডকাস্ট ইলন মাস্কের গত ৩ মাসে। একটা হচ্ছে অল ইন পডকাস্ট, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে গিয়ে জো রোগান পডকাস্ট, যেটা রিসেন্টটা। একটা হচ্ছে ওর গভর্নমেন্টের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স হচ্ছে গভর্নমেন্ট ইজ ডিপলি করাপ্টেড, যেই করাপশনটা কল্পনা করা যায় না কোন লেভেলের করাপ্টেড। ২ নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমেরিকার যে সিস্টেম, টোটাল গভর্নেন্স সিস্টেম, এটা আর ঠিক করা যাবে না। এটা ইলন মাস্কের কথা, এটা ইয়াহিয়া আমিনের কথা না, এটা ইলন মাস্কের কথা। ২টা পডকাস্ট ভালো মতো শোনেন, শুনলে আপনি জিনিসটা বুঝতে পারবেন, শুনতে পারবেন। এবং এই যে ২টা রাস্তায় ফেরত আসেন, একদিকে ট্রাম্প তার কর্পোরেশন নিয়ে দাঁড়ায় আছে, আরেকদিকে মামদানি তার সাধারণ মানুষদেরকে নিয়ে দাঁড়ায় আছে। ট্রাম্প যত করাপ্টেড হবে, এবং তাকে করাপ্টেড হইতেই হবে, তার কর্পোরেশনকে খুশি রাখতে হবে কারণ সেই তাকে ধারে রাখছে, তত সাধারণ মানুষ মামদানির মতো লিডারদেরকে তৈরি করবে এবং চিন্তা করবে। ডিপ স্টেট কেন মামদানিকেও পছন্দ করে, ডিপ স্টেট কেন ট্রাম্পকেও পছন্দ করে? কারণ ডিপ স্টেট চায় এই আমেরিকার সোসাইটির যেই স্টেবিলিটি, এটাকে ভেঙে খাইতে। এটাকে ভাঙার জন্য তার ২ পাশ থেকে টান দেওয়া লাগবে। ভ্যালুর কনফ্লিক্ট, পুরুষ নারীর কনফ্লিক্ট, সব রকম কনফ্লিক্টে এই টোটাল আমেরিকাকে সে ছিঁড়ে ফেলতে চায়। ছিঁড়ে ফেললে লাভ কি? তখন কর্পোরেশনগুলো আরও ইনভেস্ট করবে প্রাইভেট প্রিজনে, প্রাইভেট প্রিজন ব্যবসা ভালো হবে। আইস অলরেডি আপনি দেখতে পাচ্ছেন, আইস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেশন যে ডিপ স্টেট চায় যে আরও বেশি মানুষ অ্যারেস্ট হোক, ক্রিমিনাল হোক, মেন্টাল হেলথ প্রবলেম হোক, অ্যাডিকশন প্রবলেম বাড়ুক, এবং সবগুলোই বাড়তেছে। আইসকে যে ইনভলভ করা হইলো, যে আমেরিকান পুলিশ এবং মিলিটারির একটা অংশ এখন আমেরিকার সাধারণ নাগরিককে অ্যারেস্ট করে এবং তাদের কোনো ঠিকমতো বিচার হয় না, এটা জাস্ট বিগিনিং। যে মামদানির মতো সোশ্যালিস্ট আর ট্রাম্পের মতো আলট্রা ক্যাপিটালিস্টদের টানাটানির মধ্যে আমেরিকার সোসাইটি যখন ভেঙে যাবে, তখন আমেরিকাতে আমি সার্ভেলেন্স ঢুকাইতে পারবো।
প্যালেন্টিয়ারের যে সার্ভেলেন্স ড্রোন এইটা আমেরিকানদের এবং ইউরোপিয়ানদের উপরে প্রথমে দেওয়া হবে এবং তাতে কি হবে তাদের ব্যবসা হবে প্রাইভেট প্রিজনের ব্যবসা হবে ড্রোনের ব্যবসা হবে তখন কি হবে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটা অংশ তাদের দেশের অপরাধ দমনের জন্যই বেসিক্যালি কাজ করবে তো আমেরিকান মিডল ক্লাস ট্যাক্স পেয়ারের মানের একটা অংশ বলা হবে তোমাদের সিকিউরিটির জন্য খরচ হচ্ছে বাট আসলে খরচ হচ্ছে কেন কারণ আমেরিকার যে সাধারণ সোশ্যাল ফ্যাব্রিক সেটাকে ছিঁড়ে ফেলা হয়েছে দুদিকে টান দিয়ে এবং ছিঁড়ে ফেলে তখন আরও বেশি সিকিউরিটি সার্ভেলেন্স পুলিশকে আরও বেশি এম্পাওয়ার করো আর্মিকে আরও বেশি এম্পাওয়ার করো এবং নিজের দেশের সিকিউরিটির নামে আরও বিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স অফ ডলার এইখানে ইনভেস্ট করা হবে সাধারণ মানুষের টাকা সিস্টেম্যাটিক্যালি আরও বেশি আমেরিকান কর্পোরেশনের পকেটে যাবে অ্যাট দ্য এক্সপেন্স অফ সাধারণ মানুষের ওয়েলবিং এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন